বৌমা, সকাল সকাল এক হাঁড়ি ভাত আর তার সাথে আলু ভাজা ডাল বসিয়ে দাও, কারণ আমার ছেলে অফিসে যাবে আর মেয়ে কলেজে যাবে, তাই ওরা দুজনেই কিন্তু ভাত খেয়ে বেরোবে আর আমরাও একসঙ্গে জলখাবারে ভাত ডাল আলু ভাজা খেয়ে নেব। শাশুড়ি মা এমন কথা বললে মিতা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে, কারণ সকালবেলাতে মোটেই তার ভাত খেতে ভালো লাগে না, আর তার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলা ঘুম থেকে উঠেই বেশি বেশি করে ভাত খেতে পছন্দ করে। মা, সকালবেলাতে কি ভাত খাই বলুন তো? আমি ভেবেছিলাম আজকে জলখাবারে গরম গরম লুচি আর আলুর তরকারি করব, আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম ভাত ভাত করে লাফালাফি শুরু করেছেন। বেশি ভাত খেলে কিন্তু শরীরের ক্ষতি হয়। ও, ভাত খেলে শরীরে যখন ক্ষতি হয় তাহলে ময়দার লুচি আর আলুর তরকারি খেলে শরীর খুব ভালো থাকে, তাই তো? বেশি কথা বলো না, যাও গিয়ে ভাত রান্না শুরু করে দাও। আর হ্যাঁ, তুমি অল্প করে চাল নেবে না যেন, পর্যাপ্ত পরিমাণে ভাত রান্না করবে, কারণ সকালবেলা এক থালা করে ভাত না খেলে পেট মন কিছুই শান্তি পায় না। শাশুড়ি মা এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর মিতা রান্নাঘরে গিয়ে এক হাঁড়ি ভাত চাপিয়ে দেয়। আর ভাত রান্না হয়ে গেলে সে ডাল এবং আলু ভাজা রান্না করে, আর কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে ভাত ডাল আলু ভাজা পরিবেশন করে দেয়। মিতা, তুমি কিন্তু আমাকে অফিসের টিফিন বক্সেও এক টিফিন কিন্তু ভাত প্যাক করে দিও, কেননা অফিসে গিয়ে মিটিং শুরু হওয়ার আগে আমার কিন্তু খুব খিদে পেয়ে যায়, আর আমি তাহলে তখন বেশি বেশি করে ভাত ডাল আর আলু ভাজা খেয়ে নেবো। কেন, তুমি তো ভাত খেয়ে অফিস যাচ্ছ, তাই আমি বরঞ্চ তোমার জন্য একটু ডিম টোস্ট করে দিচ্ছি, তুমি ওটাই খেয়ে মিটিং করে নিও। সকালবেলা এরকম দুবার করে ভাত খাওয়া ঠিক নয়। তুমি তো কিছুই বোঝো না, আমি এখন ট্রেনে 1 ঘন্টা ধরে ঝুলতে ঝুলতে অফিসে যাব, আর অফিসে গিয়ে তো আমার খিদে পেয়ে যাবে, তখন ডিম টোস্ট খেয়ে কি পেট ভরবে? তার থেকে অফিসে গিয়ে ক্যান্টিনে বসে আবার এক বাটি ভাত আর ডাল আলু ভাজা খেয়ে নেবো, তাহলে আমার পেটটাও ঠান্ডা থাকবে আর মিটিংটাও ভালো হবে। দিলীপ এরকম বললে মিতার কিছু করার থাকে না, তাই মিতা তার স্বামীকে আবার জলখাবারে ভাত প্যাক করে দেয়। এভাবেই প্রত্যেকদিন সকালবেলা মিতার শ্বশুরবাড়ির লোকেরা বেশি বেশি করে ভাত খায়, আর মিতাকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে ডাল ভাত, পোস্ত, ডিম, মাছ, মাংস ইত্যাদি রান্নাবান্না করতে হয়। এমনকি দুপুর বেলাতেও তাকে রান্নাঘরে গিয়ে ভাত রান্না করতে হয়, আর যখন রাত হয় তখনও সে রান্নাবান্না করার হাত থেকে মুক্তি পায় না। আজকে আমি রাত্রিবেলা বেশি বেশি করে রুটি করে রাখবো, রাত্রিবেলা ডিনার করার পর যখন রুটি বেঁচে যাবে তখন সেই রুটিগুলোই কালকে সকালবেলা সবাই জলখাবারই খাবে, কারণ আমি জানি আমার শাশুড়ি মা একদম খাবার নষ্ট করা পছন্দ করে না, তাই উনি যখন দেখবেন রুটি বেশি আছে তখন আর জলখাবারে ভাত রান্না করতে বলবেন না। এই ভেবে মিতা রাত্রিবেলা বেশি বেশি করে রুটি বানিয়ে ফেলে, আর সে যখন রাত্রিবেলা সবাইকে রুটি আর আলুর তরকারি খেতে দেয় তখন, বৌমা, রান্নাঘরে গিয়ে 2 হাঁড়ি ভাত বসিয়ে দাও। কেন, আমি আপনাদের জন্য এতগুলো রুটি তৈরি করলাম আর আপনি বলছেন আবার এই রাত্রিবেলা আমাকে ভাত বসাতে? এই তো সকালবেলা দুপুর বেলাতে বেশি বেশি করে ভাত খেলেন, এখন আবার রাত্রিবেলাতেও ভাত খাবেন? আমি কি বলেছি আমি এখন রাত্রিবেলা ভাত খাবো? তোমাকে ভাত বসাতে বললাম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো, তাই তুমি রাত্রিবেলা বেশি করে ভাত রান্না করে রাখো, আর ভাতের মধ্যে জল, সর্ষের তেল, আলু সিদ্ধ সবকিছু মিশিয়ে দাও। সকালবেলা ওই ভাত যখন পান্তা হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগবে। মিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, আর তাকে রান্নাঘরে গিয়ে আবার বেশি করে ভাত রান্না করতে হয়। আর রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া করার পর যখন রুটি বেঁচে থাকে সেই রুটিগুলো দেখে শালিনী দেবী বলে, বৌমা, এই রুটিগুলো প্লাস্টিকে বেঁধে রেখে দাও, তোমাকে আর কালকে রাত্রিবেলা রুটি তৈরি করতে হবে না, কালকে রাত্রিবেলা তুমি এই বাসি রুটি খেয়ে নেবে, আর যে পরিমাণ ভাত বেঁচে থাকবে সেগুলো আমরা খেয়ে নেব। এই বলে শালিনী দেবী ঘরে চলে যায়, আর মিতা বিপদে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সবাই পান্তা ভাতের হাঁড়ি নিয়ে বসে পড়ে। শালিনী দেবী তার ছেলে মেয়ে বেশি বেশি করে পান্তা খায়, অন্যদিকে বৌমাকে রাত্রিবেলা সেই বাসি রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, আমার আর সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে এরকম ভাত রান্না করতে ভালো লাগে না, এরকম সকালবেলা উঠে গ্রামের লোকেদের মতো কেউ ভাত খায় নাকি? আর এদের ভাত খাওয়া দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি, থালায় পাহাড় সমান ভাত এমন করে নেয় সেটা বিড়ালও পার হতে পারবে না। মিতা এমনই ভাবনা চিন্তা করতে থাকে, আর তখনই তাদের প্রতিবেশী কুমারী দেবী সেখানে আসে। এই শালিনী, আমার বাড়িতে না আমার শাশুড়ি মায়ের বোন এসেছে, আর উনি ভাত খেতে খুব ভালোবাসেন, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমাদের বাড়িতে সবার সুগার, তাই আমরা একদমই ভাত রান্না করি না, 3 বেলাতেই রুটি খাই, এবার কি করি বলতো?
এতে চিন্তা করার কি আছে? তুই তোর শাশুড়ি মায়ের বোনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে। আমার বৌমা সকালবেলা ঘুম থেকে উঠেই বেশি করে ভাত রান্না বান্না করবে। আমি আমার বৌমাকে বলবো ওনার জন্য ভাত বসিয়ে দিতে। উনি আমাদের সঙ্গে একসাথে বসে ভাত খেয়ে যাবেন। যাক বাবা, তুই আমাকে বাঁচালি। আমি জানতাম তোর কাছে এলেই আমি উপকার পাবো। এই বলে কুমারী দেবী বাড়ি চলে যায়। অন্যদিকে শালিনী দেবী রান্নাঘরে গিয়ে তার বৌমাকে আরো বেশি বেশি করে ভাত রান্না করতে বলে, কারণ সে প্রতিবেশীকে তাদের বাড়িতে ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছে। বৌমা, আজকে আমরা সকালবেলা আলু সিদ্ধ মাখন দিয়ে কিন্তু ভাত খাবো না। আমার ছেলে দুপুরবেলা রান্না করার জন্য যে মাংস নিয়ে এসেছে, তুমি সেটাই সকালবেলা রান্না করে ফেলো। সকালবেলা আমরা মাটন কষা দিয়ে ভাত খাবো। কিন্তু মা, আপনারা যদি সকালবেলা মাটন দিয়ে ভাত খেয়ে নেন, তাহলে দুপুরবেলা আমরা মাটন খাবো না, কারণ সকালবেলা মাটন রান্না করে রাখলে দুপুরবেলা সেই মাংস শক্ত হয়ে যাবে, আর আমার এরকম দুপুরবেলা শক্ত মাংস খেতে ভালো লাগে না। তুমি তোমার একার খাওয়ার কথা চিন্তা করছো কেন? কুমারী শাশুড়ি মায়ের বোন আমাদের সাথে ব্রেকফাস্ট করতে আসছে, আর ওনাকে তো আমরা শুধু শুধু সিদ্ধ ভাত খাওয়াতে পারি না, তাই তুমি মাংস রান্না করবে। এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায়, আর মিতা বাধ্য হয়ে সবার জন্য গরম গরম ভাত এবং পাঁঠার মাংস রান্না করে। আর কিছুক্ষণ পর যখন কুমারী দেবীর আত্মীয় শালিনী দেবীর বাড়িতে ভাত খেতে আসে, তখন তাকে বেশি বেশি করে ভাত এবং মাংস খাওয়ানো হয়। আর সকালবেলা এরকম এক থালা ভাত খেতে পেয়ে সে ভীষণই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, আজকে সকালবেলা তোমাকে আর ভাত রান্না করতে হবে না। কেন মা, কি ব্যাপার? কোন দিকে সূর্য উঠেছে যে আজকে সকালবেলা আপনারা আর ভাত খাবেন না বলছেন? আজকে সকালবেলা ভেবেছি আমি, আমার মেয়ে আর তুমি শপিং করতে যাব, কারণ আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তাই বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নেব। শপিং করতে যাওয়ার কথা শুনে মিতা যত না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় আজকে সকালবেলা তাকে আর ভাত তরকারি রান্না করতে হবে না। আর কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি, বৌমা এবং ননদ মিলে শপিং করতে চলে যায়। আর তাদের যখন শপিং করা শেষ হয়, তখন প্রায় বেলা 12টা বাজে। মা, সামনে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে, চলুন ওখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে ফেলি। আজকে আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট একসাথেই হয়ে যাবে, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে। না না, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে টাকা নষ্ট করতে হবে না। আমি বাড়ি থেকে ব্যাগে করে খাবার নিয়ে এসেছি, আমরা তিনজনে মিলে ওই সামনের পার্কে বসে খাবার খেয়ে নেব। শাশুড়ি মায়ের কথা শুনে মিতা একেবারে অবাক হয়ে যায়। আর তারা তিনজন মিলে যখন পার্কে যায়, তখন মিতা দেখে যে শাশুড়ি মা ব্যাগ থেকে ভাতের টিফিন বাক্স বের করছে। একি মা, আপনি যে বললেন সকালবেলা আমাকে ভাত রান্না করতে হবে না, আর আপনারা নাকি বাইরে থেকে কিছু খেয়ে নেবেন, তাহলে এত ভাত আপনি পেলেন কোথা থেকে? আমরা যখন বেরোচ্ছিলাম তখন আমি ফ্রিজ খুলে দেখলাম অনেকটা বাসি ভাত আছে, তাই আমি ডিম আর গাজর দিয়ে বাসি ভাত ভেজে নিয়েছি, একটু ফ্রাইড রাইস টাইপ তৈরি করে টিফিনে ভরে নিয়ে এসেছি, কারণ বেকার বেকার ভাত নষ্ট করা তো উচিত নয়। এই বলে শালিনী দেবী এবং তার মেয়ে সেই ভাত ভাজা খেতে শুরু করে দেয়। কিন্তু মিতা কিছুতেই এরকম বাসি ভাত ভাজা খেতে চায় না, তাই সে রেগে গিয়ে চুপ করে একটা কোণায় বসে থাকে। আর যখন সবাই বাড়িতে ফিরে আসে, তখন মিতাকে আবার দুপুরবেলার জন্য ভাত রান্না করতে হয়। এভাবেই কিছুদিন কাটে, আর মিতার ভাত পাগল শ্বশুরবাড়ি মিতাকেও পাগল করে তোলে। মিতা এবার ঠিক করে সে রাইস কুকারে ভাত রান্না করবে, তাতে সময়টাও বেঁচে যাবে আর রান্নাও তাড়াতাড়ি হবে। আর একদিন মিতা সবার জন্য রাইস কুকারে ভাত রান্না করে সবাইকে পরিবেশন করে। ভাতটা কিন্তু প্রত্যেক দিনের মতো নরম হয়নি, আর সকালবেলা উঠে এরকম শক্ত কাঠের মতো ভাত খেতে কিন্তু ভালোও লাগে না মিতা। ভালো লাগে না যখন, তাহলে ভাত খেতে হবে না। তোমরা ভাত খাওয়া ছেড়ে দাও, কারণ আমি প্রত্যেকদিন এরকম রাইস কুকারেই ভাত রান্না করব। এতে ভাত যদি শক্ত হয় তবুও তোমাদেরকে খেতে হবে। আমি ওই রাইস কুকারটা আমার কলিগের অ্যানিভার্সারিতে গিফট করবো বলে নিয়ে এসেছিলাম, আর তুমি ওটা নিজেই ব্যবহার করে ফেললে। ঠিক আছে, তোমার যখন ভাত রান্না করতে এতই গায়ে জ্বর আসছে, তাহলে মা আর বোন সকাল সকাল দুজনে মিলে ভাত রান্না করবে, কেননা আমার প্রত্যেকদিন এরকম ভাত খাওয়া নিয়ে খোটা শুনতে ভালো লাগে না বলে দিলাম। এই বলে দিলীপ কিছু না খেয়ে অফিসে চলে যায়। আর মিতার ভীষণই খারাপ লাগে, কারণ তাকে তার শাশুড়ি মা এবং ননদ দুজনে অনেক কথা শোনায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মিতা আবার হাঁড়িতে করে ভাত বসাতে শুরু করে দেয়। আর অন্যদিকে কিছুদিন আগেই মিতার ননদ টুম্পা পুলিশে চাকরির লিখিত পরীক্ষা দেয়। আর আজকে সে জানতে পারে সেই চাকরির পরীক্ষায় সে খুব ভালো মতো পাশ করেছে। আর দেখতে দেখতে কয়েকদিন পর টুম্পার পার্সোনালিটি টেস্টের দিন চলে আসে। কি ব্যাপার বৌদি, ভাত রান্না হয়েছে? আমি তো টেস্ট দিতে যাব, তাড়াতাড়ি আলু সিদ্ধ আর মাখন দিয়ে ভাত দিয়ে দাও, আমি ভাত খেয়ে বেরিয়ে যাই। আজকে তোমার শারীরিক ফিটনেসের পরীক্ষা, আর তুমি আজকেও ভাত খেয়ে পরীক্ষা দিতে যাবে? আজকে সকালবেলা অন্তত তুমি ভাত খেও না।
মিতার কথা শুনে টুম্পা খুবই রেগে যায় আর সে ভাবে হয়তো তার বৌদি তাকে খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছে। ফলে টুম্পা তার বৌদির সঙ্গে ঝামেলা করতে শুরু করে। তখন মিতা আর কোনো কথা বাড়াতে চায় না, সে টুম্পাকে বেশি বেশি করে আলু সিদ্ধ ভাত খাইয়ে দেয়। আর এভাবেই টুম্পা পেট ভরে আলু সিদ্ধ ভাত খাওয়ার পর পরীক্ষা দিতে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর টুম্পার বান্ধবীরা শারীরিক ফিটনেসের পরীক্ষায় পাশ করে। আর অন্যদিকে টুম্পা, তোমার কিন্তু ওয়েট বেশি দেখাচ্ছে, সুতরাং তুমি পার্সোনালিটি টেস্টে পাস করতে পারবে না। তুমি নিশ্চয়ই ব্রেকফাস্টে কোনো ভারী খাবার খেয়ে এসেছো, তা না হলে তো এরকম হওয়ার কথা নয়। এনিওয়ে, বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ স্যার, আমি ব্রেকফাস্টে ভাত খেয়ে এসেছি, কিন্তু আমার এই চাকরিটা খুব দরকার, প্লিজ আমাকে বাদ দেবেন না স্যার। তুমি পুলিশে পরীক্ষা দিচ্ছ আর তুমি সকালবেলায় পরীক্ষা দিতে আসার আগে বেশি বেশি ভাত খেয়ে নিয়েছো? তুমি তো দেখছি শারীরিক ফিটনেস সম্বন্ধে কিছুই জানো না। তোমার কোনো কথা আমরা শুনতে পারবো না। তুমি পরের বছর আবার পরীক্ষা দিতে এসো, তবে হ্যাঁ, ভাত খেয়ে কিন্তু আর পরীক্ষা দিতে আসবে না প্লিজ। এই বলে টুম্পাকে চাকরির সিলেকশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর টুম্পা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। আর টুম্পা যখন তার মা, দাদা এবং বৌদিকে ব্যাপারটা জানায়, তখন তাদের ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমরা যদি প্রথম থেকে সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস না করতাম, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। আমাদের জন্যই একমাত্র তোর পরীক্ষায় সিলেকশন হলো না। বৌদি, আমি তোমার সঙ্গে অনেক ঝগড়া করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আজকে যদি আমি তোমার কথা শুনতাম আর সকালবেলাতে বেশি বেশি করে ভাত না খেতাম, তাহলে আজকে আমার পরীক্ষাটা ক্লিয়ার হয়ে যেত। এখন আর এসব কথা ভেবে লাভ নেই, যা হয়েছে হয়ে গেছে। এরপর থেকে তোমরা সকালবেলাতে দয়া করে ভাত খাওয়া বন্ধ করো। সেদিনের পর থেকে মিতার শ্বশুরবাড়ির লোকেরা সকালবেলাতে ভাত খেতে চায় না। তারা শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে আর প্রত্যেকদিন তারা এখন একবেলাতেই ভাত খায়। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আর পরের বছর টুম্পা আবার যখন ফিজিক্যাল টেস্টের পরীক্ষা দিতে যায়, তখন সে চাকরির পরীক্ষা খুব ভালো মতো পাশ করে যায়। আর টুম্পাও পুলিশ অফিসারের চাকরি পেয়ে যায়। শ্রীমতী এক মধ্যবিত্ত পরিবারে বসবাস করে, কিন্তু ছোটবেলা থেকেই তার সুন্দর সুন্দর জামা কাপড় পরার ভীষণ পরিমাণে শখ ছিল। সে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জামা কাপড় পরতে খুব পছন্দ করত। শ্রীমতীর বাবা সাধারণ মানের সরকারি চাকরি করায় সে কখনোই তার মেয়েকে ব্র্যান্ডের জামা কাপড় কিনে দিতে পারত না। তাই শ্রীমতী কাউকে ব্র্যান্ডের জামা পরতে দেখলে তারও সেই জামা কাপড়গুলো ভীষণ পছন্দ হয়ে যেত। একদিন শ্রীমতী তার বান্ধবী লতার সঙ্গে বসে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। সেই সময় একটি মেয়ে ব্র্যান্ডের জামা পরে রেস্টুরেন্টে আসে। লতা, দেখ মেয়েটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে অনেক দামি ব্র্যান্ডের জামা পরেছে। রেস্টুরেন্টে সবার থেকে আলাদা লাগছে মেয়েটাকে। ইস, আমার যদি এমন ব্র্যান্ডের জামা থাকতো, আমিও এমন স্টাইল দেখিয়ে ঘুরতে পারতাম। আরে জামা জামাই হয় রে বাবা, সেটা ব্র্যান্ডেড হোক আর নন ব্র্যান্ডেড। তোর জামাটা খারাপ কি? আর এখন কজন ব্র্যান্ডেড জামা কাপড় পরে বলতো? আমাদের বয়সের মেয়েরা সব সস্তায় জামা কাপড় কেনে, তাতে কম টাকায় অনেক ড্রেস হয়ে যায়। তুই যাই বল রে, ব্র্যান্ডেড জামা কাপড়ের মর্মই আলাদা। আমি আমার মাকে অনেকবার বলেছি যে আমাকে ব্র্যান্ডেড জামা কিনে দিতে, কিন্তু মা কিছুতেই আমাকে কিনে দিতে রাজি হয় না। বলে যে আমাকে ব্র্যান্ডেড জামা কাপড় পরানোর চক্করে বাপি মাকে ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, আন্টি ঠিক কথাই বলেছে। আর তুই কি করে শিওর হচ্ছিস যে মেয়েটা অরিজিনাল ব্র্যান্ডেড জামা কাপড় পরেছে? ও তো নকল ব্র্যান্ডেড ড্রেসও পরতে পারে। কলকাতায় এমন অনেক মার্কেট আছে যেখানে সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়। শ্রীমতী লতার কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। রিয়েলি লতা, আমাকে প্লিজ নিয়ে চল না রে, আমিও সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় কিনে পরতে চাই। আর কেউ বুঝতেই পারবে না যে আমি আসলে ব্র্যান্ডেড ড্রেস পরেছি নাকি নকল পরেছি। প্লিজ আমাকে নিয়ে চল। আগে তুই সব খাবার খেয়ে শেষ কর, তারপর নিয়ে যাব। আর যতই নকল ব্র্যান্ড হোক না কেন, দাম তো একটু নেবেই, তাই তুই বুঝে সুঝে শপিং করিস। সারা মাসের পকেট মানি নকল ব্র্যান্ডের জামা কিনতে গিয়ে শেষ করে দিস না যেন। এই বলে শ্রীমতী ও লতা তাদের খাবার খেয়ে নেয়। তারা ধর্মতলায় শ্রীরাম মার্কেটে সস্তায় নকল ব্র্যান্ডের জামা কিনতে চলে যায়। শ্রীমতীর সস্তায় সুন্দর সুন্দর জামা দেখে খুবই পছন্দ হয়। সে ব্র্যান্ডেড জামার প্রতি নিজের লোভ আর সামনে রাখতে পারে না। ওয়াও লতা, কলকাতায় এত সস্তায় নকল ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পাওয়া যায় আমি জানতামই না। এতদিনে আমার নতুন ব্র্যান্ডেড জামা পরার শখ পূরণ হতে চলেছে। আমি ভীষণ হ্যাপি। এবার থেকে আমি শুধু এই মার্কেট থেকেই জামা কিনবো আর জামাগুলো পরে স্টাইল মারবো। শ্রীমতী শ্রীরাম মার্কেট থেকে সস্তায় অনেক সুন্দর সুন্দর জামা কিনে নেয়। তারপর থেকে সে শুধু সস্তার নকল ব্র্যান্ডেড জামা পরতে শুরু করে দেয়।
তাকে দেখে কেউ বুঝতেই পারতো না যে সে ব্র্যান্ডেড জামা পরেছে নাকি নকল ব্র্যান্ডেড জামা পরেছে। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। একদিন শ্রীমতীর জন্য একটি ভালো পরিবার থেকে সুজয় নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ আসে। শ্রীমতীর সঙ্গে সুজয়ের বিয়ে ঠিক হয়ে যায়। সুজয় তার মা রিজা দেবী এবং এক বোন টিনার সাথে বসবাস করে। কিছুদিন পর শ্রীমতীর সঙ্গে সুজয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমি শ্রীরাম মার্কেট থেকে গিয়ে আমার জন্য শাড়ি আর সালোয়ার স্যুট কিনে নিয়ে আসবো। আমার শাশুড়ি মা আর ননদ আমাকে সবসময় ব্র্যান্ডেড জামা কাপড় পরতে দেখে অবাক হয়ে যাবে, আর শ্বশুর বাড়িতে আমার ঠাটও বজায় থাকবে। শ্রীমতী বিয়ের পরও শ্রীরাম মার্কেট থেকে নকল ব্র্যান্ডেড শাড়ি আর চুড়িদার অনেক সস্তায় কিনে নিয়ে আসে। তাকে সবসময় ব্র্যান্ডেড শাড়ি চুড়িদার পরতে দেখে রিজা দেবী ও টিনা ভীষণ অবাক হয়ে যেত। একদিন, বৌদি তুমি কি দারুণ দারুণ ব্র্যান্ডেড সব সালোয়ার পরো, তোমাকে দেখতে হেভি লাগে। আমাদের কাছে টাকা থাকলেও আমরা রোজ ব্র্যান্ডেড জামা কাপড় কিনে পরার সাহস করতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে একমাত্র তোমাকে দেখলেই বড়লোক মনে হয়। আরে আমার বৌমাটাও তো কম দামি নয়, দেখতে কত সুন্দরী, তারপর সব সময় দামি দামি শাড়ি পরে থাকে, তাই দেখতে আরো ভালো লাগে। তুই আমার সোনার টুকরো বৌমার উপর একেবারে নজর দিবি না। শ্রীমতীর নিজের এত প্রশংসা শুনে খুবই খুশি হয়। রিজা দেবী ও টিনা তার প্রশংসা করতে থামে না। আমাকে তো মা শুধু ঘুরতে যাওয়ার জন্য দু একটা ব্র্যান্ডেড জামা কিনে দিয়েছে, কত বলেছি তবুও কিনে দিতে চায় না। বৌদি তুমি প্লিজ তোমার মতো ব্র্যান্ডেড জামা কাপড় কিনে এনে দাও আমাকে, আমিও রোজ রোজ এরকম এক্সপেন্সিভ লুক ক্যারি করতে চাই। না না বৌমা, তুমি এর কথায় পাত্তা দিও না। বৌদি যা পরবে তোকেও কি তাই পরতে হবে? যা ড্রেস আছে সেগুলো পর। বৌমা তুমি এর বাজে কথায় কান দিও না, বাড়ির একমাত্র মেয়ে বলে ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই মরেছে, এখন যদি আমি আমার ননদকে সস্তায় নকল ব্র্যান্ডেড ড্রেস কিনে দিই তাহলে ও তো আমার চালাকি ধরে ফেলবে, আর আমার ব্র্যান্ডেড জামা কাপড়ের আসল ব্যাপারটা জানলে শ্বশুরবাড়ির কেউ আমাকে আর পাত্তা দেবে না। এবার আমি কি করি? আরে বৌমা তুমি অত কি চিন্তা করছো? তোমাকে আমার মেয়ের জন্য কিছু কিনে আনতে হবে না, তুমি বরং আমার জন্য তোমার মতো 3-4টে ব্র্যান্ডেড শাড়ি কিনে এনে দাও। শাশুড়ি মায়ের জন্য এইটুকু তো করতেই পারবে। ও এই ব্যাপার, শাশুড়ি মাটা নিজের আর ননদের বেলায় পরের। ভালো, আমি আর কোনোদিনও তোমার কাছে কিছুই চাইবো না বৌদি। আরে আমি আমার শাশুড়ি মা আর ননদিনী দুজনের জন্যই ব্র্যান্ডেড শাড়ি আর চুড়িদার কিনে আনবো। আপনারাও আমার মতো এবার থেকে ব্র্যান্ডেড জামা কাপড় পরে বাড়িতে ঘুরবেন আর বাইরেও বেরোবেন। একেই তো আমার শ্বশুর বাড়ি খুব বড় লোক, রোজ ব্র্যান্ডেড জামা কাপড় পরলে আমাদেরকে সবাই আরো বড় লোক ভাববে। এই বলে শ্রীমতী ধর্মতলা শ্রীরাম মার্কেট থেকে তার শাশুড়ি মা এবং ননদের জন্য সস্তায় নকল ব্র্যান্ডেড শাড়ি এবং চুড়িদার কিনে নিয়ে আসে। সে টিনাকে শপিং করে নিয়ে আসা ব্র্যান্ডেড জামা কাপড় দিয়ে দেয়। টিনা এরকম ব্র্যান্ডেড জামা কাপড় দেখে খুবই অবাক হয়ে যায়। বৌদি তুমি যখন ব্র্যান্ডেড জামা কাপড় পরো তখন তোমাকে তো দারুণ লাগে, কিন্তু এই জামা কাপড়গুলো সামনে থেকে দেখতে এমন বাজে লাগছে কেন? কেমন নকল নকল মনে হচ্ছে, এগুলো কি সত্যি ব্র্যান্ডেড? শ্রীমতী তার ননদের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। এইবার মনে হয় আমার হাতে হাড়ি ভেঙে যাবে, আমার শাশুড়ি মা ননদ আমাকে এবার বাড়ি থেকে বের করে না দেয়। তখন রিজা দেবী তার শাড়িগুলো নিতে শ্রীমতীর কাছে আসে। এগুলো ব্র্যান্ডেড শাড়ি? কি পাতলা গো বৌমা এই শাড়িগুলো, একবার ধুলেই তো মনে হচ্ছে রং উঠে যাবে। এর থেকে আমাদের পাড়ার চম্পকের দোকানের শাড়ি অনেক সুন্দর। তোমাকে মনে হয় তোমার ব্র্যান্ডেড শাড়ির দোকানদার মুরগি বানিয়ে দিয়েছে। আরে না না, ব্র্যান্ডেড জামা কাপড় এমনই হয়, দেখতে ভালো না হলেও ম্যাটেরিয়াল অনেক ভালো হয়। আর যেখানে ব্র্যান্ডেড এর নাম দেওয়া আছে সেখানে লোকে আর অন্য কিছু দেখবে না। এসব অনেক দামি দামি জামা কাপড়, আর দামি জামা কাপড় একটু এরকমই হয়। রিজা দেবী ও টিনা শ্রীমতীর কথা মেনে নেয়। তারা শ্রীমতীর মতো রোজ রোজ ব্র্যান্ডেড জামা কাপড় পরা শুরু করে দেয়। এভাবে প্রায় কিছুদিন কেটে যায়। টিনা একদিন ব্র্যান্ডেড ড্রেস পরে তার বন্ধু অয়নের সঙ্গে দেখা করতে যায়। অয়ন টিনার জামা দেখে বুঝে যায় যে সে সস্তার নকল ব্র্যান্ডের জামা পরে এসেছে। তুমি নাকি অনেক রিচ টিনা, এত লন্ডন প্যারিস ঘুরে বেড়াও, তাহলে এমন সস্তার নকল ড্রেস পরে এসেছো কেন? পরবে যখন আসল ব্র্যান্ডের জামা পরো। একেবারে বাজে কথা বলবে না, আমার বৌদি আমাকে ব্র্যান্ডেড ড্রেস কিনে এনে দিয়েছে, আর বৌদিও রোজ ব্র্যান্ডেড জামা কাপড়ই পরে, তাই এগুলো কোনোদিনও নকল সস্তার জিনিস হতেই পারে না। এই ড্রেসটা আসল। আসল না ছাই,
আমার জামা যেমন আমি ডাব্লু ব্র্যান্ড থেকে 5,000 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু তোমার জামাই ডাব্লু ব্র্যান্ড দেখো ইওর মতো লাগছে। তোমার বৌদি তোমার ব্র্যান্ডের নামে গাধা বানিয়েছে। টিনা অয়নের কথা শুনে খুব রেগে যায়। অয়ন আরো বলে যে ধর্মতলায় সিরাম মার্কেটে চলে যাও, ওইখানে এরকম সস্তার নকলি জামা অনেক পাবে, সব মরা সাহেবের জামার মতো। আমার অনেক বান্ধবী আছে যারা ফাট মারার জন্য ওইখান থেকে জামা কিনে এনে পরে। এই বলে অয়ন চলে যায়। টিনা তার বৌদির উপর ভীষণ রেগে যায়। সে অয়নের কথা সত্যতা যাচাই করার জন্য শ্রীরাম মার্কেটে চলে যায়। সেখানে সে তার নকল জামার মতো সস্তায় অনেক জামা কাপড় দেখতে পায়। শ্রীমতীর এমন মিথ্যা কথা বলার জন্য টিনা মনে মনে খুবই কষ্ট পায়। তুমি আমাদের মিথ্যা কথা বলেছ, সস্তায় 420 জামা কিনে এনে এগুলো আমাদের কাছে ব্র্যান্ডেড জামা বলে চালিয়ে দিয়েছো। আর তোমার শাড়িগুলো একটাও এক্সপেন্সিভ না, আমি সব বুঝতে পেরেছি, সব সস্তার শাড়ি এগুলো। শ্রীমতী তার ননদের কথা শুনে খুব লজ্জা পেয়ে যায়। তার শাশুড়ি মাও তাকে অনেক কথা শোনায়। তুমি আমাদের আগেই বলতে পারতে যে এগুলো ব্র্যান্ডেড জামা কাপড় নয়। মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আমরা কি তোমাকে খারাপ ভাবতাম? কিন্তু আজকে তোমার জন্য আমার মেয়ে অনেক অপমানিত হয়েছে। তুমি এটা ঠিক করোনি বৌমা। আমি আসলে ভেবেছিলাম আপনাদের সামনে ব্র্যান্ডেড জামা কাপড় পরে ঘুরে বেড়ালে আপনারা আমার উপর ইমপ্রেস হয়ে যাবেন আর আমাকে বেশি বেশি করে পাত্তা দেবেন, তাই আমি আপনাদেরকে কিছু বলিনি। কিন্তু এই সস্তা জামা কাপড়গুলো ব্র্যান্ডেড জামার থেকে কিছু কম নয়। আমাদের জন্য এরকম ড্রেসই ঠিক আছে, লোকের সামনে নিজেদের স্টাইলও বজায় থাকবে আর কেউ বুঝতেও পারবে না। রিজা দেবী ও টিনা কিছুতেই শ্রীমতীর কিনে দেওয়া সস্তার জামা কাপড় পরতে চায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। রিজা দেবীর সোসাইটিতে যেমন খুশি তেমন সাজোর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিন সোসাইটির সেক্রেটারি শ্যামল বাবু রিজা দেবীর বাড়িতে এসে বলে, দিদি আপনারা কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করবেন। আপনারা বৌমা তো বেশ সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়ায়, তাই আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে আপনারা নিশ্চয়ই প্রাইজ পাবেন। আমি আপনাদের নাম লিখে নিচ্ছি। আপনি তো আর জানেন না যে আমার বৌমা নকল শাড়ি পরে সোসাইটিতে ঘুরে বেড়ায়, তাই আপনি আমাদের নাম লেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এই বৌমার সস্তা শপিং এর জন্য ভালোই বিপদে পড়েছি। যত জ্বালাতন। শ্যামল বাবু অনেক জোরাজুরি করায় রিজা দেবী কম্পিটিশনে নাম লেখাতে বাধ্য হয়। যেমন খুশি তেমন সাজা কম্পিটিশনের কথা শুনে শ্রীমতী খুব অবাক হয়ে যায়। মা একবার যখন নাম লিখে দিয়েছেন তাহলে আমার সাথে ধর্মতলায় চলুন, কম দামি নকল ব্র্যান্ডের জামা কিনে আনবো। ওই জামা পরে আমি আর টিনা যদি কম্পিটিশনে যাই তাহলে আমরাই জিতবো, কেউ আমাদের সামনে আর টিকতেই পারবে না। হ্যাঁ, তারপর অয়ন যেমন আমাকে অপমানিত করেছিল তেমনি সোসাইটির সবাই আমাদেরকে অপমানিত করুক। আমি আর ওই সস্তা জামা কাপড় কিনবো না আর পরবো না। আমি সোসাইটির মহিলাদের সামনে নিজের নাক কাটাতে চাই না। তুমি ওই সস্তা শাড়ি পরে কম্পিটিশনে যেও, আমি আর আমার মেয়ে আমারটা বুঝে নেব। শ্রীমতী তার শাশুড়ি মা ও ননদের কোনো কথাই শুনতে চায় না। সে নিজে গিয়ে তাদের জন্য খুবই সুন্দর সুন্দর সস্তায় শাড়ি কিনে নিয়ে আসে। শ্রীমতী তার শাশুড়ি মা এবং ননদ তিনজনেই নকল ব্র্যান্ডেড শাড়ি পরে কম্পিটিশনে পার্টিসিপেট করে। তারা তিনজনে পুরো হিরোইনদের মতো করে সেজে নেয়। তাদের সাজ এত সুন্দর হয় যে শ্রীমতী, রিজা দেবী ও টিনা যেমন খুশি তেমন কম্পিটিশনে জিতে যায়। কম্পিটিশনে জিতে গিয়ে শ্রীমতীর ননদ ও শাশুড়ি মা খুবই খুশি হয়। দেখলেন তো মা, শুধু দামি জামা কাপড় পরলেই সুন্দর হওয়া যায় না, সস্তা জামা কাপড় পরেও নিজেদেরকে সমাজে মেনটেন করা যায়। সস্তা জামা হোক আর দামি, কোনো জিনিসেরই কোনো গ্যারান্টি নেই। 1 বছরও টিকতে পারে, আবার একদিনেও ছিঁড়ে যেতে পারে। তাই রোজ রোজ নতুন শাড়ি জামা পরতে হয়। সস্তার নকল ব্র্যান্ডই ভালো। এভাবে শ্রীমতী তার শাশুড়ি ও ননদ রোজ রোজ সস্তার নকল ব্র্যান্ডের জামা কাপড় পরা শুরু করে দেয়। তাদের দেখা দেখি সোসাইটির অন্যান্য মহিলারাও ধর্মতলা থেকে সস্তায় সুন্দর সুন্দর ট্রেন্ডিং আর নতুন জামা কাপড় কিনে এনে পরা শুরু করে দেয়। এভাবে শ্রীমতী ও তার পরিবার সস্তায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।